ঘড়িতে ঢং 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 3টের ঘন্টা বাজল। রাতের নিস্তব্ধতাকে ভেদ করে দূর থেকে একটা পায়ের শব্দ ক্রমশ কাছে এগিয়ে আসছে। আতঙ্কে ঘুম থেকে উঠে বসল অনিতা। পায়ের শব্দটা এখন আর শোনা যাচ্ছে না। ভয়ে জড়সড় হয়ে বিছানার এক কোণে বসে থাকলো সে। আর ভয় পাবে নাই বা কেন? কিছুদিন ধরে ঘরের মধ্যে যা ঘটনা ঘটছে তাতে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। না, অনিতা ছোটবেলা থেকে খুব সাহসী। ভূতে একদম সে বিশ্বাসী নয়। তাহলে এতদিন ধরে একটার পর একটা যে ঘটনা ঘটছে সেটা কি? সে কি পাগল হয়ে গেছে, নাকি কেউ তাকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে? এই বাড়ি ছেড়ে কোথায় যাবে সে? সুজয় নিখোঁজ হওয়ার পর এই বাড়িটাই যে তার একমাত্র সম্বল। ছোটবেলা থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছে সে। মা বাবা কেউ নেই। অনাথ আশ্রমেই কেটেছে তার 18টা বছর। সুজয় ওর খুব কাছের বন্ধু ছিল। সুজয়ও অনিতার মতোই অনাথ। একই অনাথ আশ্রমে থাকতো দুজনে। একই বয়সী ছিল বলে হয়তো বন্ধুত্বও খুব ভালো ছিল। একে অপরের খুব খেয়াল রাখতো। না, মাঝে সাঝে যে ঝগড়া হতো না তা নয়, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতো না। 18 বছর হওয়ার পর সুজয় কলকাতায় একটা পেনের কোম্পানিতে চাকরি পায়। অনিতাও একটা কল সেন্টারে চাকরি পেয়ে যায়। অল্প কিছুদিনের মধ্যে বেশ ভালো উন্নতি করেছিল দুজনে। 21শে আগস্ট 2001। দিনটা কোনোদিনও ভুলবে না অনিতা। যেদিন সে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছিল। অফিসের কাজ শেষ করে সন্ধ্যাবেলায় দুজনে ঘুরতে বেরোয়। ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তখন। এই গরমের মধ্যে একরকম বৃষ্টি নেহাত মন্দ লাগছিল না। এমন সময় দুজনে একটা পার্কে এসে উপস্থিত হয়। অনিতা বুঝতে পারছিল যে সুজয় কিছু বলবে, কিন্তু কি বলবে সেটা জানতো না। বৃষ্টির জন্য পার্কে বেশি লোকও ছিল না। এরই মধ্যে হঠাৎ সুজয় অনিতার সামনে হাঁটু গেড়ে বসে একটা লাল গোলাপ দিয়ে বলে, দেখ, প্রপোজ কিভাবে করতে হয় আমি জানি না, শুধু এটুকু বলতে চাই, আমি তোকে খুব ভালোবাসি, বিয়ে করবি আমাকে? অনিতার মুখ থেকে কোনো কথা বেরোলো না। এরকম কিছু হবে সে যে স্বপ্নেও ভাবতে পারেনি। দু চোখ দিয়ে জল বেরিয়ে এলো তার। সুজয় উঠে অনিতার কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে? এবার অনিতা মুখ খুলল। এই কথাটা বলতে তুই 20টা বছর লাগিয়ে দিলি। কথাটা শুনে অনিতাকে জড়িয়ে ধরেছিল সুজয়। বলেছিল, কথাটা যদি আগে বলতাম তাহলে এরকম এক বৃষ্টি ভেজা সন্ধে তোকে কিভাবে উপহার দিতাম। বাড়ি ফিরতে ফিরতে সেদিন সুজয় বলেছিল, এই শোন না, বলছি এখনো কি আমরা তুই করেই কথা বলবো? অনিতা এর উত্তরে বলেছিল, কতদিনের অভ্যাস বলতো, একটু তো সময় লাগবেই। 4 বছর পরে দুজনে বিয়ে করে নেয়। অনিতার স্বপ্ন ছিল একটু দূরে কোনো ফাঁকা জায়গায় নিজেদের বাড়ি করা। তার স্বপ্ন মতোই সুজয় কলকাতা থেকে একটু দূরে ওই হাওড়ার দিকে একটা জমি কিনে দোতলা বাড়ি করেছিল। বিয়ের 2 দিন পরে হানিমুনে যাওয়ার কথা ছিল দুজনের। কিন্তু কে জানতো হানিমুনের আগের দিনই অনিতার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। সেদিন দুপুরে দুজনে নিজেদের জামাকাপড় প্যাকিং করছিল। এমন সময় প্রদীপ এসে উপস্থিত হয়। প্রদীপ হচ্ছে সুজয়ের অফিসের কলিগ। কাজের ব্যাপারে কিছু কথা বলতে এসেছিল। এমন সময় সুজয় প্রদীপের সাথে বেরিয়ে যায়। যাওয়ার আগে অনিতাকে বলেছিল, শোনা, আমার একটু অফিস যেতে হবে, আমি ঘন্টা 2-এর মধ্যে ফিরে আসছি। হ্যাঁ, রাগ করো না, তুমি প্যাকিংটা করো, আমি এসেই বেরিয়ে যাব। কিন্তু সেই 2 ঘন্টার আসেনি। সুজয় আর ফেরেনি। কোথায় গেল সে? মোবাইল অফ আসছে কেন? প্রদীপের নম্বর অনিতার কাছে ছিল না। সুজয়ের অফিসেও ফোন করেছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ওরা অফিসে পৌঁছায়নি।
তাহলে কোথায় গেল ওরা? ওদের কোনো বিপদ হলো না তো? সারা রাত অনিতা এইভাবেই কাটালো। পরের দিন অনিতা থানায় মিসিং রিপোর্ট লেখাতেও যায়, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। দিন, সপ্তাহ, সপ্তাহ, মাস, মাস, বছর, সুজয় আর ফেরেনি। কি হলো সুজয়ের? আজ 10 বছর পরেও অনিতা এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে। আজ অমাবস্যা। আজকে রাত্রিটা কিভাবে কাটাবে ওটাই ভাবছে অনিতা। গত কয়েকদিন ধরে একের পর এক যে অলৌকিক ঘটনা ঘটছে, তাতে এই ভাবনাটা আসা খুব স্বাভাবিক। ঘটনার সূত্রপাত হয় 1 মাস আগে। একদিন সকালে উঠে অনিতা দেখে ঘরে দুজোড়া জুতোর ছাপ। ঘরে কে এসেছিল? চোর? না, কিন্তু কিছুই তো চুরি হয়নি। তাহলে কি সুজয় এসেছে? গোটা বাড়ি খুঁজে দেখে অনিতা, কিন্তু কেউ কোথাও নেই। আর সেই রাত থেকেই শুরু হয় অলৌকিক সব ঘটনা। জুতোর আওয়াজ প্রত্যেক দিনই শোনা যেতে লাগলো। একদিন ডাইনিং রুম থেকে টিমটিমে একটা আলো দেখা গেল। আলো কোথা থেকে আসবে? রাতে তো পুরো ঘর অন্ধকার থাকে। তাহলে রাতে আর সাহস করে অনিতা নিজের রুম ছেড়ে বেরোতে পারল না। পরের দিন সকালে অনিতা দেখে ডাইনিং টেবিলে 4টে মোমবাতি জ্বালানো হয়েছিল। তার মানে সে কাল মোমবাতির আলো দেখেছিল। অনিতার মাঝে মাঝে মনে হতে লাগলো যে সুজয় মজা করছে না তো। তারপরেই মনে হলো, না, সুজয় কখনো এরকম করতে পারে না, সে কখনো তাকে কষ্ট দিতে পারে না। এরপর সব থেকে ভয়াবহ ঘটনাটা ঘটল 2 দিন আগের রাতে। নিজের বিছানায় ঘুমোচ্ছিল অনিতা। এমন সময় খটখট শব্দে তার ঘুম ভেঙে গেল। হে কি, দরজা খোলা কেন? সে তো নিজের ঘরের দরজা সবসময় বন্ধ রাখে। তাহলে দরজা খুলল কি? এমন সময় একটা অস্পষ্ট কণ্ঠস্বর শোনা গেল। আওয়াজটা যেমন ভারী তেমনি ভয়ানক। কেউ যেন অনিতার সঙ্গে কথা বলতে চাইছে। চেঁচিয়ে ওঠে অনিতা। প্রায় 1 মিনিট এরকম চলল। এরপর সব চুপ। অমাবস্যার রাতে অলৌকিক শক্তির প্রভাব বেশি থাকে, কথাটা শুনেছিল অনিতা। সেই জন্য আজকের রাতটা নিয়ে ওর বিশেষ চিন্তা। আজ কি অপেক্ষা করছে কে জানে। সারা দিন অনিতা এই নিয়েই ভাবল। প্রতিদিনের মতন আজও রাত 11টায় সে নিজের ঘরে চলে গেল। ঠিক করলো আজকে ঘুমোবে না। বিছানার মধ্যে চোখ মেলে শুয়ে থাকলো। সুজয়ের সাথে কাটানো পুরনো দিনগুলোর কথা তার বারবার মনে পড়তে লাগলো। এরপর আস্তে আস্তে তার 2 চোখের পাতা কখন যে এক হয়ে গিয়েছিল সে নিজেও জানে না। হঠাৎ খট 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 এই শব্দে ঘুম ভেঙে গেল তার। চমকে বিছানায় উঠে বসলো সে। ঘড়িটা দেখল। ঘড়িতে তখন 2:30। দরজা খোলা। ব্যাপারটা বুঝতে তখন আর বাকি রইল না কি হবে আজ। অনিতা তখন এসবই ভাবছে, হঠাৎ সেই ভয়ানক ভারী কণ্ঠস্বর শোনা গেল। আজ তা একদম স্পষ্ট। কেতল, কেতল, চলে যা এখান থেকে, এটা তোর দুনিয়া নয়, চলে যা। এটুকু শুনেই অনিতা চেঁচিয়ে উঠল, বলল, চলে যাও, চলে যাও বলছি, আমি কোথাও যাব না। চলে যাও তোমরা, এটা এটা আমার বাড়ি, আমি কোথাও যাব না। এবার সেই কণ্ঠস্বর আবার শোনা গেল। কি নাম তোর? নাম বল। অনিতা।
অজান্তেই তার মুখ থেকে কথাটা বেরিয়ে গেল। এবার সেই ভারী কণ্ঠস্বর আবার শোনা গেল, কি করছিস সেখানে? হ্যাঁ, চলে যা এখান থেকে, চলে যা। এবার অনিতা আবার চেঁচিয়ে ওঠে, না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। সুজয়ের কি হচ্ছে না জেনে আমি কোথাও যাব না। আমার বিশ্বাস সুজয় একদিন ঠিক ফিরবে, আমার জন্যই ফিরবে, ফিরতে ওকে হবেই। আমি কোথাও যাব না। এই বলে সে কান্নায় ভেঙে পড়ল। এরপর সেই ভারী কণ্ঠস্বর আর শোনা গেল না। চারপাশ আবার চুপচাপ। ঘড়িতে তখন রাত 3:30। পরের দিন এলাকার থানায় দুজন ভদ্রলোককে দেখা গেল। ওনারা বড়বাবুর সাথে দেখা করতে চান। বড়বাবু ডেকে পাঠালে ওনারা রুমের ভিতরে গেলেন। প্রথম ভদ্রলোক বললেন, নমস্কার, আমি শৈবাল, আর ইনি হচ্ছেন আমার সহকারী অরিজিৎ। এরপর ভদ্রলোক নিজের মোবাইলে একটা ছবি বের করে বড়বাবুকে দেখালেন। বললেন, এই একটু দেখুন তো, আমরা এই বাড়ি সম্পর্কে কিছু কথা বলতে চাই। বড়বাবু বললেন, এই বাড়ি, এটা তো আমাদের এলাকায় হন্টেড হাউস নামে পরিচিত। হ্যাঁ, এই বাড়ি সম্বন্ধে কিছু জানাতে চাই। বড়বাবু টেবিলের ওপারে রাখা দুটো চেয়ার দেখিয়ে দিলে ওনারা বসলেন। শৈবাল শুরু করলেন, আমরা শিলিগুড়ি থেকে আসছি। আমরা ওই আত্মাদের নিয়ে গবেষণা করি, বিভিন্ন হন্টেড প্লেসে গেছি আমরা। না, ইন্টারনেটে আপনাদের এলাকার এই বাড়ির খোঁজ পাই, তা গত 1 মাস ধরে আমরা এই বাড়িতে গবেষণা চালিয়েছি। কাল রাতে আত্মার সঙ্গে কথা বলার চেষ্টাও করেছি। তা যেটুকু জানতে পেরেছি সেটা হলো, ওখানে একজন অনিতা বলে কেউ একজন আছেন, আর ও কোনো সুজয়ের অপেক্ষা করছে। আচ্ছা, সেটাই আপনাকে জানতে চাই, কে এই অনিতা আর এই সুজয় বা কে? বড়বাবু এতক্ষণ সব শুনছিলেন। এবার টেবিলের উপর রাখা গ্লাসের দিকে হাত বাড়ালেন, জল খাওয়া শেষ করে শুরু করলেন। তা এ প্রায় 10 বছর আগের কথা। কলকাতার বাইপাস মোড়ে একটা গাড়ি দুর্ঘটনা হয়। খবরটা এসেছিল আমাদের কাছে। পরের দিন অনিতা এসেছিল সুজয়ের মিসিং রিপোর্ট লেখাতে। ওনার কাছ থেকে সমস্তটা শুনি। আমাদের মনে হয়েছিল আগের দিনের দুর্ঘটনার সঙ্গে এই মিসিং রিপোর্টের মিল আছে, তাই ওনাকে আগের দিনের ঘটনাটা বলি। আর এরপর গাড়ির নম্বরটা ওনাকে বলাতেই থেমে গেলেন বড়বাবু। শৈবাল উত্তেজিত হয়ে বললেন, হ্যাঁ, গাড়ির নম্বর বলাতে কি হলো বলুন, একটু বলুন। একটা দীর্ঘশ্বাস ফেলে বড়বাবু বললেন, গাড়ির নম্বর বলাতেই উনি বুকে হাত দিয়ে চেয়ার থেকে মেঝেতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তার মৃত ঘোষণা করেন। উনি অনাথ ছিলেন, তাই শেষকৃত্য আমরাই সম্পন্ন করি। সব শুনে অরিজিৎ বললেন, হ্যাঁ, তার মানে দুর্ঘটনায় সুজয়? আরে না 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 না, কথাটা শেষ করতে দিলেন না বড়বাবু। বললেন, না না, সুজয় বেঁচে আছে। দুর্ঘটনায় প্রদীপ মারা যায়, সুজয় গুরুতর আহত হয়। গত 10 বছর ধরে সে কোমাতেই আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে শৈবাল, বলে, অনিতা খুব কষ্ট পাচ্ছে। অনিতার মুক্তির জন্য সুজয়কর কাছে যেতেই হবে আসলে। বড়বাবু বললেন, কি বলি বলুন তো, সুজয় ঠিক না হলে এই কাজ কখনোই সম্ভব নয়। তবে আমি আপনাকে একটা আশা দিতে পারি। কি আশা? সুজয় এখন চিকিৎসায় খুব ভালো সাড়া দিচ্ছে। ডাক্তারের আশাও যে কোনো মুহূর্তে সুস্থ হয়ে যেতে পারে। এরপর 14 দিন কেটে গেছে। একদিন সকালে শৈবালের মোবাইল বেজে উঠল। দেখি, বড়বাবু ফোন করছেন কেন? কোনো খবর আছে নাকি? এসব ভাবতে ভাবতেই ফোনটা তুললেন শৈবাল। হ্যালো, হ্যাঁ শৈবাল, হ্যাঁ বলছি, একটু তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন, কাল রাতে সুজয়ের জ্ঞান ফিরেছে। শৈবালের লজ হাসপাতাল থেকে বেশি দূরে ছিল না। 8 ঘন্টার মধ্যেই অরিজিৎকে সঙ্গে নিয়ে হাসপাতালে চলে এলেন। বড়বাবু সামনেই ছিলেন। কাছে এগিয়ে এসে বললেন, কাল রাত থেকেই সুজয় বাড়ি যেতে চাইছে, অনিতাকে দেখতে চাইছে। ডাক্তার বলছে এখন ওকে সব কথা বলা উচিত হবে না, সবে জ্ঞান ফিরেছে।
হঠাৎ পাশের কামরা থেকে একটা চিৎকার শোনা গেল। আওয়াজটা এক পুরুষের। বলছে, অনিতা কোথায়? ও আসেনি কেন? ও ঠিক আছে তো? না আমি 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 এখনই বাড়ি যাব, আমি বাড়ি যাব। বড়বাবু, শৈবাল ও অরিজিৎ তিনজনই এখন কামরার সামনে এসে গেছেন। চিৎকারের আওয়াজও আর শোনা যাচ্ছে না। ডাক্তারবাবু কামরা থেকে বেরিয়ে এলেন। বললেন, ওনাকে আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কাল ঠান্ডা মাথায় সব বুঝিয়ে বলা যাবে। হ্যাঁ, আচ্ছা বড়বাবু, আপনাকে বলছি, ওনাকে কিন্তু এইভাবে বেশিক্ষণ আটকে রাখা যাবে না। রাত তখন প্রায় 11:30। নিজের কেবিন থেকে বেরিয়ে এলো সুজয়। ঘুম অনেকক্ষণ আগেই ভেঙেছে, কিন্তু কারুর সঙ্গে কথা বলেনি সে। রাতে খাবার খেয়ে চুপচাপ শুয়ে পড়েছিল। ওর মাথায় যে কি চলছে তা কাউকেই বুঝতে দেয়নি। সবার চোখ এড়িয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো সুজয়। মনের আনন্দে সে বাড়ির দিকে হাঁটা লাগালো। আজ সে অনিতাকে দেখবে, কিন্তু মনের মধ্যে অনেক প্রশ্নও আসছে। অনিতা ওর সঙ্গে হাসপাতালে দেখা করতে আসেনি কেন? সে ঠিক আছে তো? 40 মিনিটের মধ্যে সুজয় বাড়ি পৌঁছে গেল। দরজায় ঠেলা মারতেই দরজাটা খুলে গেল। মনে মনে ভাবলো, অনিতা এত রাতেও দরজা কেন খোলা রেখেছে? ভিতরে ঢুকলো সুজয়। এ কি, ঘরের একই অবস্থা। মেঝেতে শুধু শুকনো পাতা পড়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ যেন সারা ঘরে শুকনো পাতার বিছানা করে দিয়েছে। বছরের পর বছর কেউ ঘর পরিষ্কারই করেনি। এই ঘরে কেউ থাকতে পারে? ব্যাপারটা কি? দরজার সামনেই মাকড়সার জাল ছিল। ঘরে ঢোকার সময় জাল মাথায় জড়িয়েছিল। ওটাই ঝাড়তে ঝাড়তে সুইচ বোর্ডের দিকে হাত বাড়ালো সুজয়। কি অবস্থা! সব সুইচ জ্বালিয়ে দিল, কিন্তু ঘরে কোনো আলো জ্বলল না। সুজয় বলে উঠল, অনিতা, অনিতা! কোনো সাড়া পেল না। এবার আরো জোরে বলল, অনিতা কোথায় তুমি? দেখো আমি এসেছি। এখনো কোনো সাড়া পেল না। কোথায় অনিতা? এটাই ভাবতে ভাবতে গোটা বাড়ি খুঁজে দেখে সুজয়। কোথাও অনিতা নেই। ছাদের উত্তর দিকটা খুব পছন্দের ছিল অনিতার। অবসর সময় তারা ওখানেই কাটাতো। অনিতা ওখানে নেই তো? এই ভেবে ছাদের দিকে ছুটে গেল সে। আজ পূর্ণিমা। জ্যোৎস্নার আলোয় ছাদের সমস্ত অংশই দেখা যাচ্ছিল, কিন্তু ছাদে কেউ নেই। পুরো ছাদ ফাঁকা। অনিতা, অনিতা! সুজয়ের মুখ থেকে দুবার নামটা বেরিয়ে এলো, কিন্তু কোনো সাড়া পেল না সে। হতাশ হয়ে সুজয় ঘুরে যে পথে এসেছিল সেই পথেই ফিরে যাচ্ছিল। ছাদের দরজার দিকে প্রায় এসে পড়েছে, এমন সময় পিছন থেকে কে যেন বলে উঠল, সুজয়! কে? কে ডাকলো তাকে? অনিতার গলা না? পিছনে ফিরে তাকালো সুজয়। আরে, এই যে অনিতা! কিন্তু এখনই যে সে দেখলো ছাদে কেউ নেই, তাহলে ও এলো কোথা থেকে? তার উপর সে সাদা শাড়ি কেন পরে আছে? অনিতার গলার আওয়াজ আবার শোনা গেল। সুজয়, সুজয়, তুমি এসেছো? আনন্দে সুজয় অনিতার দিকে এগোতে যাবে, এমন সময় অনিতা বাধা দিয়ে বলল, না না সুজয়, তুমি আর এগিও না, তুমি আর এগিও না। সুজয় অবাক হয়ে দাঁড়িয়ে গেল। বলল, কেন? কি হয়েছে? অনিতা বলল, আমি যে আর বেঁচে নেই। মানে? এসব কি বলছো?
এতদিন আমি নিজেকে জীবিত ভাবতাম, কিন্তু আজ তোমাকে দেখার পর আমাদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি। মানে কে হেয়ালি করছো তুমি? হেয়ালি না সুজয়, হেয়ালি না, আমি সত্যি বলছি, আমি আর তোমাদের মধ্যে নেই। কথাটা শুনে ছাদের মেঝেতে বসে পড়ে সুজয়। মুখ থেকে আর কোনো কথা বেরোলো না তার। এর মধ্যে কালো মেঘ এসে আকাশে জমতে শুরু করেছে। জ্যোৎস্নার আলো অনেকটাই আবছা হয়ে এসেছে। এর মধ্যেই অনিতা বলে চলল, তোমার দুর্ঘটনার কথা শুনে আমি ভেবেছিলাম তুমি আমাকে চিরদিনের মতো ছেড়ে চলে গেছ, তাই নিজেকে বাঁচিয়ে রাখতে পারিনি। 10 বছর ধরে শুধু এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম তুমি ঠিক ফিরবে। সুজয়ের চোখ থেকে তখন জল বেরোচ্ছে। কেঁদো না সুজয়, কেঁদো না। তুমি কাঁদলে আমিও যে কষ্ট পাবো। তোমার কাছে এখনো সারা জীবন পড়ে আছে। আমি চাই তুমি আবার বিয়ে করো, সারা জীবন খুব আনন্দে কাটাও। এই সুজয়, কিছু বলছো না যে? আমাকে হাসি মুখে বিদায় করবে না? এখন ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুজয় উঠে দাঁড়ালো, চোখ মুছে একটা মুচকি হাসলো, বলল, তোমার মনে আছে এরকম একটা বৃষ্টি ভেজা দিনেই আমি তোমাকে আমার মনের কথা জানিয়েছিলাম? হ্যাঁ, আমার সব মনে আছে। দিনটা কি সুন্দর ছিল, তাই না? কথা বলতে বলতে সুজয় যে কখন ছাদের দক্ষিণ কোণে চলে গেছে অনিতা তা বুঝতে পারেনি। এবার একটা আওয়াজ শোনা গেল, নিচে কি যেন একটা পড়লো। এ কি, সুজয় কোথায়? তাড়াতাড়ি দক্ষিণ কোণে এগিয়ে গেল অনিতা। নিচে পড়ে আছে রক্ত মাখা সুজয়ের দেহ। দেখতে ভুল হলো না অনিতার। ওপর থেকে সুজয়ের রক্ত মাখা দেহের দিকে তাকিয়ে থাকলো অনিতা। এবার পিছন থেকে সুজয়ের গলার আওয়াজ শোনা গেল, অনিতা। অনিতা পিছনে ফিরে তাকালো, সুজয় দাঁড়িয়ে আছে। অনিতা আবার নিচের দিকে তাকালো, সুজয়ের রক্তমাখা দেহ পড়ে আছে। সুজয় বলে উঠল, নিচে কি দেখছো? আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, ওটা তো কেবল আমার শরীর। এটা এটা তুমি কি করলে? এছাড়া যে আর কোনো উপায় ছিল না। তুমি কিভাবে বললে আমাকে আবার বিয়ে করে নিতে? আমি যে শুধু তোমাকেই ভালোবেসেছি, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো? এই বলে অনিতার হাত দুটো চেপে ধরল সুজয়, বলল, এখন থেকে আমাদের আর কেউ আলাদা করতে পারবে না, কেউ না। কথাটা শুনে সুজয়কে জাপটে জড়িয়ে ধরল অনিতা। এরপর জ্যোৎস্নার আলোয় নীল আকাশের কোলে হঠাৎ দুজনে অদৃশ্য হয়ে গেল। এখানেই শেষ হলো আজকের গল্প মিলন। কলমে
শৌভিক দাস, গল্প পাঠে অতনু চক্রবর্তী এবং বর্ণালী সামন্ত, সম্পাদনায় ক্যামিলিয়া অধিকারী। শেষ হলো আজকের গল্প মিলন। ভালো থাকবেন।